প্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব জেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে, আলোচনায় আছে আগামী নির্বাচনের বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার আশা করছি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আরও আছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম ওমর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। ABM মোশাররফ হোসেন, আপনি জানেন যে আজকে 57 জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদিও 27 জেলা পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা আগেই নির্বাচিত হয়ে আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচন কমিশনকে বেশ তৎপর দেখলাম। ঠিক তার 2 দিন আগেই গাইবান্ধার একটি নির্বাচন বাতিল করেছে এবং তারপরে নানা মুখী আলোচনা আছে নির্বাচন কমিশন। যদিও বলা হচ্ছে নির্বাচন কমিশনকে বলেছেন যে গাইবান্ধার নির্বাচন বন্ধ করে তারা কোনো চাপে নাই। আপনি কি মনে করেন, আসলে কি কোনো চাপে আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা এবং আমার 2 আলোচক। আসলে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক দেশ। নির্বাচনের কিন্তু কোনো বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনের যেমন একটা বৈধ পন্থা, পাশাপাশি নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমাদের নেতা নির্বাচনের আরেকটি বৈধ পন্থা। এর বিকল্প কিন্তু বাংলাদেশে কিছু নাই। কিন্তু আমরা সাম্প্রতিককালে এই যে নির্বাচন নিয়ে তো আসলে কোনো আলোচনা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন? কারণ আমাদের দেশে নির্বাচনের যে একটা বৈশিষ্ট্য, নির্বাচনের যে রূপ, যে নির্বাচনের যে একটা ভূমিকা থাকে, সেই জায়গাটার মধ্যে আমরা ব্যাপক ঘাটতি, শূন্যতা বলেন, অনুপস্থিতি আমরা এগুলি লক্ষ্য করি। আজকে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, আপনি দেখবেন যে বাংলাদেশে 64টি জেলা, 3টা যদি আপনি বাদ দেন, পার্বত্য 64টি জেলার 3টা মানে পার্বত্য অঞ্চল, ওই 3টার নির্বাচন তো হয় না, এটা আলাদা প্রশাসনের মাধ্যমে চলে, বাকি 61টি। সুতরাং বাংলাদেশে কিন্তু একটা বিরাট একটা উৎসব আমেজ, মানুষের মধ্যে একটা বেশি উৎকণ্ঠা, এগুলি থাকা উচিত না। কিন্তু এটা নেই যেহেতু, না আমি বলি কিন্তু আসলে কি সেটা আমাদের মধ্যে আছে? বরং একটা নির্বাচন হচ্ছে বলে আপনি আজকে এখানে আমাদেরকে আলোচনায় ডাকছেন, অথবা বাংলাদেশের যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াগুলি আছে তাদের পত্রিকা একটা খোরাক দরকার, তার জন্য হয়তো কিছুটা আছে। এর একটা কারণ, নির্বাচন ব্যবস্থা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সাধারণ মানুষের আগ্রহটা কমে গেছে। ভোটাররা মনে করে না তাদের ভোটের বাংলাদেশে খুব গুরুত্ব আছে। তার জন্য কিন্তু এই অবস্থা। আমরা গাইবান্ধার প্রসঙ্গ উত্থাপন করেছেন। গাইবান্ধা কিন্তু একটা উপনির্বাচন, সেটা কিন্তু রেগুলার কোনো ইলেকশন না। এবং ওই গাইবান্ধা নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আর 2 জন স্বতন্ত্র হয়তো, কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু অংশগ্রহণ করিনি না। কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, আমি বলছি এই তৎপরতা এবং ক্ষমতা প্রয়োগের যে একটি আমরা কি বলবো, এটাকে একটা দেখলাম, সেটি নিয়ে আলোচনা আছে না। আচ্ছা, আমি আপনাকে ওই জায়গায় আসতেছি। তাহলে এই নির্বাচনে যদি বাংলাদেশে আওয়ামী লীগের প্রার্থী জয়যুক্ত হতেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা আগামী 5 বছর থাকবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু দিত না। অথবা যদি জাতীয় পার্টি প্রার্থী জয়যুক্ত হতো, তারা যে বিরোধী দল থেকে সরকারি দলে যেত, এর নিয়ে কোনো নিশ্চয়তা নেই। বরং এই নির্বাচনের মাধ্যমে সরকার তার গ্রহণযোগ্যতা, না সেটি মানে সেটি ঠিক আছে, আমি একটু ছোট করে নিয়ে আবার আসব। আমি আসতেছি, আপনার ওই জায়গায় আসতেছি যাতে আপনার আলোচনাটা সহজ হয়। বরং সেখানে আমরা কি দেখলাম, যে নির্বাচন কমিশন তার আস্থা অর্জনের জন্য, নির্বাচন কমিশন যে একটা ব্যাপক আস্থার সংকটে আছে রাজনৈতিক দল ভোটার, তার জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সিসি ক্যামেরা করা, মনিটরিং করা ইত্যাদি। না কিন্তু আমি এটা বলি আপনাকে, ওই জায়গায় না গেলে আপনি আলোচনা আর বুঝবেন না। কিন্তু আপনি কি দেখবেন, সিসি ক্যামেরার তার লাইন কেটে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে 41টি সেন্টার দখল হয়েছে। আপনি তারা কিন্তু রিপোর্টও চাই নাই আপনার যারা প্রিজাইডিং অফিসার, অথচ দেখবেন সব প্রণোদিত হয়ে
41 জন রিটার্নিং অফিসার লিখিত দিয়েছে নির্বাচন নাকি অবাধ সুস্থ হয়েছে। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে, তার কিন্তু একটা নিকৃষ্ট উদাহরণ কিন্তু এই যে গাইবান্ধা ইলেকশন। আমি আসবো ঠিক এই শেষের কথা থেকেই আপনার কাছে শুনতে চাই। উৎকৃষ্ট উদাহরণ ছিল 1977 সালের 30শে মেতে, যখন জিয়াউর রহমান সাহেব হানা ভোট করে প্রায় 98% ভোট কাস্ট করে এর মধ্যে পুরোটাই উনি পেয়েছিলেন। এবং কথিত আছে ওনার কালো চশমা পরা অভিব্যক্তি বুঝতে না পারে জনৈক উপদেষ্টা বলছিলেন যে স্যার আস্থা বোধহয় একটু কম হয়ে গেল, একটু আরেক % বাড়িয়ে দিই। তো কথিত আছে যে এটার একটা 2 কপি, একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গিয়েছিল আর একটা বিজি প্রেসে গিয়েছিল। এটা হলো উৎকৃষ্ট। আর একটা উৎকৃষ্ট ছিল ঠিক গাইবান্ধার মতো একটু করে বলি, যেটা বিচারপতি রৌফ সাহেব আচ্ছা আমি এক্সারসাইজ করেননি, যেটা আওয়াল সাহেব করেছেন। এটা তো 77 না, আমি উৎকৃষ্ট উদাহরণ চাইলেন তো এই জন্য উৎকৃষ্ট উদাহরণ বললাম। আপনি না চাইলে তো আমি এটা বলতামই না। এই উদাহরণ ছাড়া ঠিক এখন মানে অতীত ছেড়ে একটু সামনের দিকে সামনে মানে বর্তমানে একটু আসে। রাইট, এই প্রসঙ্গ বললাম এখানে আসতাম। আসলে হয়েছে কি দেখেন, ইলেকশনটা মোশাররফ ভাই ঠিকই বলেছেন, ইলেকশনটা 5 বছর পর পর যে হবে, কিভাবে হবে, কাদের দ্বারা হবে, এটার চিরস্থায়ী একটি সমাধান পৃথিবীর বহু দেশ ইতিমধ্যে করে ফেলেছে। আমরাও এটি করতে পারি। অন্যান্য দেশে ইলেকশন হয়, আপনি দেখবেন যে বিবিসি বা আইটিভি না দেখলে অনেকে বুঝতেও পারবে না যে ব্রিটেনে সাধারণ নির্বাচন হচ্ছে, যদি বিবিসি আর আইটিভি না দেখে কেউ কয়েকদিন। কোনো উত্তেজনা নাই, নিস্তরঙ্গ। এবং এটা আরেকটি ঘটনা দেখবেন, এমনকি ভারতের বিজেপি, কংগ্রেস এবং পাকিস্তানের মুসলিম লীগ, পিপলস পার্টি বাইরে কিন্তু মারামারি করে না, যেটা আমরা করি। একদল যায় এই কালো পতাকা নিয়ে, এবং আরও সুনির্দিষ্টভাবে বলে এক পরিবারের একজন যায় কালো পতাকা নিয়ে, ওই পরিবারের আরেকজন যায় ফুল নিয়ে। তো এই ভাগাভাগি করে মারামারিটা করে, এবং আমাদের সত্যিকার অর্থে একটু আমাদের জাতি হিসেবে ইমেজ ক্ষুণ্ণ হয়, যেটি আপনার অন্য কেউ করে না। শোনেন, নির্বাচনটি একটু আগে যেটি বলছিলেন, উদ্দেশ্যটা কি আমরা একটু আগে বলি না যে ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দ্য হাউস অফ ডেমোক্রেসি। আমরা যদি একটু মূল কথায় আসি, আমি জানি আপনি অনেক দূর থেকে শুরু করেছেন। না, আমি অত দূরে যেতে চাচ্ছি না, আমি একদম নিকটে চলে আসছি। সেটা হলো যে দেখেন, নির্বাচন নিয়ে আমি বিশেষ করে বলছি নির্বাচনী মেশিনারিজ নিয়ে, এই যে যেমন গাইবান্ধার কথা শুনতো, ধরেন এখানে সিসিটিভি আপনার লাইন কেটে দিয়েছে, এটার বিকল্পও আছে, সেটার আমি টেকনোলজিক্যাল কথা বলছি, এটি করা যায়। আরেকটি বিষয় না, আরেকটি বিষয় এবিএম মোশাররফ হোসেন যে পয়েন্টটি এখানে নিয়ে এসছেন, দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা নির্বাচন কমিশন গাইবান্ধার নির্বাচনে অনিয়ম অব্যবস্থা দেখে নির্বাচন বন্ধ করে দিলেন তার ক্ষমতা বলে, কিন্তু এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বললেন যে নির্বাচন সব একটা জিনিস লক্ষ্য করবেন, এই পয়েন্টে আলোচনা করতে চাই। এবার তাহলে আমি একটু পিন পয়েন্ট করি। জি জি, ওখানে একই ধরনের গেঞ্জি পরা লোকজন গিয়েছে, একাধিক লোক ঢুকেছে। একটা কথা, মারামারি হাঙ্গামা এগুলো কিন্তু হয়নি, রক্তারক্তিও হয়নি। আরেকটি কথা, কেউ অভিযোগও দেয় নাই। তবে হ্যাঁ, 4 জন প্রার্থী নির্বাচন বর্জনের কথা বলেছেন। আর গাইবান্ধার ওই যেখানে ইলেকশন হয়েছে ওখানে বিএনপি নির্বাচন করা না করা সমান, ওখানে ওদের তাদের কোনো ভোট ব্যাংক বা তাদের তেমন কোনো আগেও তাদের যে ওখানে ভোটার ডিটা ওটা দরকার নাই। সুতরাং বিএনপি ওখানে না গেলেও কম্পিটিশন হয়েছে। আমি বলি যে 4 জন প্রার্থী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া সকলেই ভোট থেকে উইথড্র হওয়ার ঘোষণা দিয়েছেন। তারপরে নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচন বন্ধের মানে ঘোষণা দিল। আমি এটা বলছি যে 45টা কেন্দ্র তো পরে 51তে গেল, এরপরেও 95টা কেন্দ্রে কিন্তু ওনারা বন্ধ করেননি। তার মানে নির্বাচন কমিশনের এই যে আয়োজনেই একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, বাকি 55টা আসনে মানে ভোট কেন্দ্রে বন্ধ করবার মতো পরিস্থিতি হয়নি। এখন ওইটার সম্মিলিত ভোট আর যেগুলো বন্ধ করেছে সম্মিলিত ভোট, এটাই তো আওয়ামী লীগের প্রার্থী দাবি করেছে যে যেটুকু বন্ধ আপনারা করেননি। না 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 না, এটাই না, আপনি বলছেন সরকারি কর্মচারীদের, আমি যেটা বলতে চাচ্ছি শাস্তির বিষয়ে বলছেন, নো শাস্তির বিষয়। এই যে দ্বিমত যে হলো, দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশন যিনি নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারা বলছে নির্বাচনে অনিয়ম হয়েছে, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা
ঘটনাস্থলে বসে বলছেন যে না কোনো সমস্যা হয়নি। আমি ঠিক এই পয়েন্টে আপনার কথা শুনতে চাচ্ছি। দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। স্পটে যিনি আছেন তিনি অভিযোগ গ্রহণ করেন, অভিযোগ নিষ্পত্তি করেন, নিজের ক্ষমতায় না পারলে ইলেকশন কমিশনকে জানান। এখানে কিন্তু তা ঘটেনি, তারা এটা করেননি বা তাদের দিক থেকে। কারণ ইসি নিজেই তো এখন বলছে 51টাতে ওনারা বন্ধ করেছেন, তো বাকি 95টাতে ওনারা বন্ধ করেননি। তার মানে ওই 95টাতে যদি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা বলে থাকে যে সমস্যা হয়নি, তাহলে তারা ভুলটা করলেন কোথায়? ওই 95 জনের ব্যাপারে কথা হচ্ছে না, কথা হচ্ছে এই 51 কেন্দ্রের কথাই বলছি। আমি আসবো আবার এই পয়েন্টে নিশ্চয়ই আবার আলোচনা করব। জনাব নুরুল ইসলাম ওমর, আমি যে বিষয়টির কথা বলছিলাম এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই। আপনাদেরও প্রার্থী ছিল গাইবান্ধায়। ধন্যবাদ কাঞ্চন ভাই, আমার দুইজন সহ আলোচক এবং টিভির পর্দায় যারা আছেন, আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের ক্যান্ডিডেট ছিল এই 2018 নির্বাচনের পরে অনেকগুলো উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচনগুলোতে বিএনপি নির্বাচনে যায়নি, কিন্তু আমরা জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু সেই নির্বাচনগুলো আমরা লক্ষ্য করেছি যে সেই নির্বাচনগুলোর মধ্যে অনেক ত্রুটি ছিল। এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের দেখা উচিত ছিল যে এই উপনির্বাচনগুলোতে যদি ফেয়ার নির্বাচন হয়ে দু একটা সিটে আমাদের ক্যান্ডিডেট নির্বাচিত হইতো, তাতে এই সরকারের ক্ষমতা চলে যেত না। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা এই বিষয়গুলো কর্ণপাত করতো না। এবং কেন, আপনারা তো সরকারের সাথে আছেন, আপনাদের কথাও শুনতো না? না, এটা এই জায়গাটাতে আমি আপনার সঙ্গে ডিফার করব। সেটা হলো কি, এই যে সরকারের সাথে নয়, আমাদের একটা নির্বাচনী সমঝোতা ছিল। হ্যাঁ, যেমন আপনাকে আমি বলি, দেখেন কয়েকদিন আগেই অনলাইনে আমি দেখতে পারলাম, সেটা হলো মাহিতি মোহাম্মদ, ওনার বয়স 97 বছর বয়স। তো উনি বলছেন যে আমি আবার নির্বাচন করব, এবং সঙ্গে বলছেন যে আমার সিটে আমি মানে এই সরকার, ওখানকার যে গভর্নমেন্ট পার্টি আছে, এই পার্টি ছাড়া যে কারোর সঙ্গে আমি সমঝোতা করতে রাজি আছি এই নির্বাচন করার জন্য। বুঝতে পেরেছি, বুঝতে পারছেন? তো বিষয়টা হলো, তার মানে হলো যে এই নয় যে মাহিতি মোহাম্মদ তাদের সঙ্গে পলিটিক্স করে। আমরা হলো একটা নির্বাচনী সমঝোতা তো হতেই পারে। সেই নির্বাচনী সমঝোতার মধ্যে দিয়ে আমরা নির্বাচন করেছি। উপনির্বাচনের কথা বলছি। হ্যাঁ, আমি উপনির্বাচনের কথা বলছি। তো আজকে এই যে গাইবান্ধার যে ঘটনাটা, এই নির্বাচন কমিশন, এটা সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। সেটা হলো যে এই নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টিদের আস্থা ভাজন হওয়ার জন্য, বিশ্বাসযোগ্য হওয়ার জন্য এই গাইবান্ধার নির্বাচনটা তারা বন্ধ করেছে। কিন্তু সেই আস্থাভাজনটা কার মাধ্যমে হলো? আমরা দেখলাম যে এই প্রথমবার সরকারি দলের রাজনীতিবিদরাও, মানে সরকারি দলের নেতারাও নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেছেন, আর বিরোধী দলরা তো আস্থায় নিচ্ছেই না। তাহলে সংকট তো আরো তৈরি হলো। এটা তো মানে শোনার কি ঘটনাটা কি হইতেছে, যে এখন প্রশ্ন আসতেছে যে একটা সিটে নির্বাচন, সারা বাংলাদেশ মধ্যে একটা সিটে নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচন কমিশন বলতেছে যে আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে, সমর্থর বাইরে চলে গেছে। এখানে যে মানে ডাকাতি হচ্ছে বা ভোট ছিনতাই হচ্ছে, সেটা আমাদের সমর্থর বাইরে চলে যাওয়ার কারণে আমরা নির্বাচনটা বন্ধ করে দিলাম। এখন এটা ভালো কাজ করেছে, এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন এসছে যে সারা দেশের একটা সিটে নির্বাচন হচ্ছে, সেখানেই তাদের সমর্থর বাইরে চলে গেল। 300 সিটে যখন নির্বাচন হবে, সেটি তো কথা, শুধু না তারা তো কন্ট্রোল করতে পারবে না। আমাদের যে নির্বাচন কমিশনের মানে বিষয়ে যে আস্থার সংকট,
সেই সংকটটা তো আরো বাড়লো। একটি ভালো কাজ করেও কিন্তু সমালোচনা গাছ আছে না, বাড়লো কিনা? আমি একটু বিরতি নেই না, আমি একটু বিরতি নিয়ে আবার একটু আসি। জি প্লিজ। ওনাদেরকে না ঠিক বাড়লো না, বরং একটা নতুন দিগন্ত সম্ভাবনাও কিন্তু জিয়ে রইলো। আচ্ছা, জনাব ABM মোশাররফ হোসেন, আলোচনা করছিলাম গাইবান্ধা নির্বাচন নিয়ে। আপনি বলছিলেন যে এই নির্বাচনটি বন্ধ করা হয়েছে একটি কি আস্থার সংকটকে সামনে নিয়ে আস্থাকে দূর করার জন্য, মানে কেন বলছিলেন এটা? আমি একটা কথা বলি, ধরেন আজকে আমাদের কনস্টিটিউশনে কি আছে? কনস্টিটিউশন আপনি দেখেন 18 থেকে যদি 26 যান, যেটা নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, 18তে আছে আইন প্রণয়নের কথা বলা হয়েছে, 26-এ যদি আপনি যান সেখানে সংবিধান টাইনে না। আমি এই যে গাইবান্ধার মূল কথাটা বলি না, গাইবান্ধার এই ঘটনাতে আপনার আমি 126-এ বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার, নির্বাচন কমিশন যে ধরনের সাহায্য সহযোগিতার নির্দেশ দেবেন সেটা পালন করতে বাধ্য, একটা বাধ্য ডাইরেক্ট, এখানে কোনো ওই নাই, কোনো অপশন নাই, করতেই হবে। এখন আপনি দেখেন এখানে নির্বাচন কমিশন আমরা দৃশ্যমান দেখছি, তারা চাচ্ছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক, বিশেষ করে গাইবান্ধায়। কিন্তু সেখানে আপনি পত্রিকাগুলি পরের দিন যা লিখেছে, কারণ আপনি টেলিভিশনে একটা হয়তো শর্ট লিখেছে যে নানা কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে সরকারি দলীয় লোকজন কেন্দ্রের মধ্যে ঢুকে তারা ওই যে EVM এ ভোট দিয়ে দিচ্ছে, সাথে সাথে পুলিশরা তাদের সাথে ঢুকছে এবং সকল সহযোগিতা করছে। পুলিশটা এটা কোন পত্রিকা? সকল পত্রিকা আছে, আপনি যদি দেখেন ওই দিনের পত্রিকা সকল এক। এখন আমার না, আমি শুনেন না, এটা না, আমি যে জিনিসটা বলছি এক। দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচন কমিশন মনে করেছে 41টি কেন্দ্রে অনিয়ম বাতিল করে দিয়েছে, তারা কিন্তু বাতিল করে দিয়েছে। তা বাতিল করে দিলে এই নির্বাচনকে রিভাইভ করার কিন্তু আর কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন এর মধ্যে 61 জন প্রিজাইডিং অফিসার, তাদেরকে নির্বাচন কমিশনও কোনো আদেশ দেয় নাই, ওখানে রিটার্নিং অফিসারও কোনো আদেশ দেয় নাই যে আপনার নির্বাচন কেমন হয়েছে আমাদেরকে একটা রিপোর্ট দেন। তারা সব প্রণোদিত রিপোর্ট দিয়েছে, আমাদের এখানে কোনো ঝামেলা হয় নাই, গন্ডগোল হয় নাই, অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটি কেন হয়েছে আপনি কি মনে করেন? এইটার কারণটা হলো এই সরকারের আমলে, বিশেষ করে এই 14 বছরে এমনি নগ্ন দলীয় নির্বাচনের প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করে সরকারি কর্মকর্তা, এবং আমাদের সরকারি কর্মকর্তা বাইরেও না, আমি বললে আপনার ডিটেলস, আমি তো ওই সম্বন্ধে আমার ধারণা আছে। আর স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, তাদের যে চিফ তারা দায়িত্ব পালন করে প্রিজাইডিং অফিসার। এখন এই আওয়ামী লীগের 14 বছরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আওয়ামী লীগের লোকজন, ওখানে তাদেরকে নিয়োগ তারা দেন, ম্যানেজিং কমিটিতে তারা আছে, এবং লোকালি তারা আওয়ামী লীগের এখন এত প্রভাব, এমপি তাদের, উপজেলা চেয়ারম্যান তাদের, মেয়র তাদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সে চাকরি করতে পারবে না। আমি আমার নিজের এলাকার অভিজ্ঞতা দেখেছি, 2-4 জন যারা ভিন্ন মতাবলম্বী লোক চাকরি করেন, তারা এই সরকারের আমলে হয় তাকে সাসপেন্ড করা হয়েছে, অথবা তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভয়তে সে যেতেই পারছে না যেতে পারলে অনুপস্থিতির কারণে তার অটোমেটিক তাকে সাসপেন্ড হয়ে যেতে হচ্ছে। সুতরাং যদি এই 51 জন কেন দিয়েছে, ওই সংশ্লিষ্ট ওখানের গাইবান্ধা শাসক দলের আস্থা অর্জন করার জন্য, নাহলে তার বিরুদ্ধে আস্থা অর্জন করার জন্য না কোন চাপে থেকে, মানে চাপে পড়ে জন্য চাপ তো এর মধ্যে আছেই এক। আর দ্বিতীয়ত আপনি দেখবেন, আর যারা ওখানে প্রশাসন আছে, ডিসি বলেন, এসপি বলেন, ইউনো বলেন বা রিটার্নিং অফিসার, তারা তো আমার মনে হচ্ছে তারা ভুলে গেছে যে অনিয়ম করলে তাদের কোনো শাস্তি হতে পারে। কারণ এই 14 বছরে আজকে না, আপনি বলেছেন নির্বাচন কমিশন বাতিল করেছে না, কোন আইনে করেছে? আমাদের আরপিওতে 51 ইতে আছে স্পষ্ট ভাষায়, যদি নির্বাচনে অনিয়ম হয়, দুর্নীতি হয়, নির্বাচন কমিশন মনে করে বাতিল করে দেয়। এই ঘটনা কি 14তে ঘটে নাই? তাহলে কি বাতিল করেছে? তাইলে তো যারা দায়িত্ব পালন করে তারা তো মনে করেছে এই ধরনের কোনো শাস্তি নাই। 18তে এটা করেছে, সেটা কি হয়েছে? ইউনিয়ন লোকাল স্থানীয় সরকার নির্বাচনে একই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। তো এখন নির্বাচন কমিশন ওই সিইসি ব্যাটার এত কি সাহস যে উনি ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে? আসি আপনার কাছে আসি, উনি ভুলে গেছেন যে মাগুরাতেও এরকম হয়েছিল এবং কোনো ব্যবস্থা তৎকালীন ইলেকশন কমিশনার নেননি, বরং হেলিকপ্টারে করে বিচারপতিরও পালিয়ে এসেছিলেন এবং ঢাকায় এসে বললেন আমি অসহায়। শোনেন, সরকারি কর্মচারী যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু
নির্বাচনকালীন সময়ে নির্বাচনী কর্তৃপক্ষের অংশে পরিণত হন। তারা কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারেই কাজ করেন। গাইবান্ধায় আপনি যেটা যেটা দেখলাম তো বলেছেন যে সম্পূর্ণ ভিন্ন তারা চিত্র। তারা শতপ্রণোদিত হয়ে যদি তারা লিখে রেখে থাকেন, তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেলফ অ্যাসেসমেন্ট করতে পারেন দিন শেষে, সেটা কাউকে চাইতে হয় না। চাইবে, তদন্ত কমিটি করেছেন, নিশ্চয়ই তারা চাইবে, কিন্তু যিনি প্রিজাইডিং বা রিটার্নিং অফিসার তিনি কিন্তু দিন শেষে তার সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতেই পারেন। এটি কিন্তু স্বাভাবিক একটি বিষয়, এটা অস্বাভাবিক বিষয় সেজন্যই তো নয়। তারা একে যদি দিয়েছে। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট হয়, হ্যাঁ, দ্যাট শুড বি ডান, কারণ এটা তার পার্ট অফ রিভিউ প্রসেসে। এটা যদি বাতিল নাও করতো তবু দিতে পারতো, এটা নিয়ে কোনো দ্বিমত করার কিছু নেই। এটি আপনার ব্যবস্থাপকদের একটি সাধারণ বিজ্ঞান, এটা ওরা করবে। আচ্ছা আচ্ছা দাদা, আপনি যেটি বললেন, তাহলে এই পয়েন্টে যদি এরকমই হয় যে একটি নির্বাচন, আমি এটাকে রূপ করতে বলছি, আগামীতে যখন এই নির্বাচন হবে, এরকম যে এই দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা যদি ঠিক এই কাজটি করেন, না সেলফ অ্যাসেসমেন্ট তো করতেই না পারে। না না, আমি সেটা করতে পারেই বলে দেখে আমি বলছি, যদি এরকমই যদি সেলফ অ্যাসেসমেন্ট করে, নির্বাচন কমিশন থেকে যত অনিয়ম অব্যবস্থা ত্রুটি সব তারা তুলে নিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়ার মতন একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরও 51 জন কর্মকর্তা বলছেন কোনো অনিয়ম অব্যবস্থা হয় নাই, ভবিষ্যতে যদি এরকম হয় তখন কি হবে? তারা দ্বিমত পোষণ করতে পারেন না। আমি তো একমত আপনার স্পটে সাথে, যিনি আছেন তিনি দ্বিমত পোষণ করতে না পারেন আমি না। তো এই না, আমি একমত একটু হচ্ছি। তাকে বলতে হবে যে প্রমাণ দেন না। যদি ব্যারিস্টার সাহেব, যদি ব্যারিস্টার রিটার্নিং সাহেব, অফিসার বলে আপনি তার কাছে এভিডেন্স চান, না, না, আপনি একতরফা ব্যারিস্টার ফাঁসি সাহেব, দিয়ে দিচ্ছেন কেন? ব্যারিস্টার সাহেব, না আমি আপনি আপনাকে অপেক্ষা করতে না, না, হবে তদন্ত কমিটি না, 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 পর্যন্ত। ব্যারিস্টার সাহেব, আপনি পারসেপশনে কিন্তু তাকে ফাঁসি দিয়ে দিচ্ছেন। ব্যারিস্টার একটু- সাহেব, একটু না, আপনাকে আমি না, একটু- পারসেপশনে না। একটু স্মরণ কেন করে দিতে- পারসেপশনে বলছেন? না, আচ্ছা, না, বলেন। পারসেপশন না। আপনি না, বলেন। তাকে আপনি সাক্ষ্য না, চান, না, না, কেন সে লিখলো? ব্যারিস্টার সাহেব, উনি তো আপনি সেটা একজন সিসি আইনজীবীও। ক্যামেরায় না, না, দেখেছে না, তো। আমি তো আইনজীবী ওখানে তো বলি। সাক্ষ্য আসে নাই। না, না, এখন তো সাক্ষ্য দিতে হবে। আচ্ছা মোশাররফ ভাই বলেন, আমি বলেন, তো- আপনি আপনি তো বলেন। আইনজীবী, আপনি তো আইনজীবী। আপনি সন্দেহ তো নাই, দিবেন কোনো নাকি? সন্দেহ না, নাই। না, তা না, আইনজীবী তো, আপনি তো এভিডেন্স দিয়ে তো আপনি প্রমাণ করেন। আমি বলতে পারি না, এটা করেন তো, আপনি তো তাই প্রমাণ করেন তো। না, আপনি পয়েন্টটা বলেন না। আমি পয়েন্টটা বলি, এখানে সিসি ক্যামেরা ডাইরেক্ট দেখছে, ডাইরেক্ট, এখানে ইনডাইরেক্ট না। সিসি ক্যামেরায় দেখছে যে অন্য লোক ভোট দিয়ে দিচ্ছে। উনি পয়েন্টটা মিস করেছেন। উনি বলেছেন না, না, আমি এটাই বলছি, আমি এটাই প্রিজাইডিং বলছি। অফিসার, না না, এটা বোঝেন না, যে প্রিজাইডিং অফিসার বলেছে সুষ্ঠু হয়েছে, তার কাছে আপনি এখন প্রমাণ না, চান না, প্রমাণ না, এভিডেন্স না, আমি ওই জায়গায় আসতেছি। কেন উনি বললেন এটি? না, আমি ওইটা তো তাকে সুযোগ না, দিতে হবে। ওইটা তো পরের ব্যাপার আপনি, কিন্তু আমি এখানে দেখছি, আমি ডাইরেক্ট সিসি ক্যামেরা লাইভে আমি দেখছি একটা লোক এসে আমাকে ভোট দিয়ে দিচ্ছে, অন্য লোক এসে আমার এখানে এজন্য তো আপনি বন্ধ করেছেন। হ্যাঁ, এটা তো জন্য আপনি বন্ধ করেছেন, হ্যাঁ। কিন্তু যখন রিটার্নিং অফিসার বলছে যে এটা সুষ্ঠু হয়েছে, আপনি তার না, কাছে সে তো মিথ্যা কথা বলছে, সে তো অসত্য আপনি বলছে। তার কাছে একটু- তো তদন্ত করে না, তদন্ত সুযোগ নাই, আমি তো লাইভ দেখছি। কি বলেন, তদন্ত শুরু ব্যারিস্টার প্রশান্ত বড়, আমি একটু শুনে আসি একটু। না, জি, আমি- নুরুল ইসলাম ওমর। আমি একটু বলতে চাচ্ছি কি, শোনেন, আমাদের বগুড়ায় গ্রামের লোকজনের মধ্যে একটা কথা আছে যে ঘরের ভিতর কেড়ে আমি তো গুড় খাই নাই। কলা খায় না এটা। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এখানে নির্বাচন কমিশন তারা সিসি ক্যামেরায় দেখছে যে ভিতরে লোক ঢুকেছে এবং একটা যে কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য তারা কাজ করছে, এটা দেখেই তারা এটাকে বন্ধ করেছে। এখন নির্বাচন কমিশন ওনাদের কাছে কিছু জানতেও চায় নাই বা ওনাদেরকে কিছু বলেও নাই, কিন্তু ওনারা স্বপ্রণোদিত হয়ে লিখিত দিচ্ছে যে এই কেন্দ্রে কোনো গন্ডগোল হয় নাই। গন্ডগোল হয় নাই। আপনি যখন এইটাতে তারা গন্ডগোল বলছে। এইটাতে তারা যে গভর্নমেন্টের আরো গন্ডগোল তো হয়নি, গভর্নমেন্ট, মারামারি হয়নি। এটা তো গন্ডগোল মারামারির ঘটনা না, ঘটনা আমি হলো যে আপনি যে কথাটা উদাহরণ দিলেন, এটা আমাদের সংবাদপত্রে বা আমাদের মিডিয়াতে এরকম একটি মানে কথা আছে। আপনি যদি 30 সেকেন্ড সময় দেয় আমি একটু বলেন, বলি। বলেন। সেটি হচ্ছে, আমাদের দিন শেষে একটি আবহাওয়া রিপোর্ট যায়, দিন শেষে পত্রিকা অফিসগুলোতে একটা আবহাওয়া রিপোর্ট যায়। তো ঢাকা শহরে ওদিন রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আরও আধা ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। তো সাংবাদিক সাহেব আবহাওয়া অফিসে ফোন করে বলছেন, আবহাওয়া অফিস, জি, এই যে ঢাকা শহরে যে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে, আপনি কি এটা কনফার্ম করছেন বৃষ্টি কি হচ্ছে? বুঝতে পারছেন? ফাইন উদাহরণ দিয়েছেন। না, আমি এটা এখন বলছি আপনি দেখেছেন ঢাকায় বসে সিসি ক্যামেরায় আপনি দেখছেন, হ্যাঁ, তারপরে আপনাকে কি কনফার্ম করতে হবে
যে ইয়েস বৃষ্টি হচ্ছে, এটা কি আপনি কনফার্ম করছেন? তদন্ত করতে হবে, এইটা হ্যাঁ তদন্ত করতে হবে। আচ্ছা, আমরা আইনি ব্যাখ্যাটা আইনি ব্যাখ্যাটা শুনবো, আমরা শুনবো আইনজীবীর কাছে। শুনেন, তদন্ত হচ্ছে, তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত হচ্ছে, কিন্তু আপনি তদন্ত কমিটির কাছে আপনার বক্তব্যটা আপনি দিতে পারেন, কিন্তু আপনি তদন্ত কমিটির কাছে বক্তব্য দেওয়ার আগে যদি এই ধরনের আপনি একটা লিখিত দিয়ে দেন, আপনি তো সরকারের 12টা বাজায় দিলেন যে মানে এখানে কোনো রকম কারচুপি হয়নি, কোনো কিছু হয় নাই। এই ঘটনাগুলো না করা হচ্ছে। ওমর, আর একটা জিনিস আছে এখানে, তারা কিন্তু বলেছে কোনো গন্ডগোল হয় নাই। আসলে তো কোনো গন্ডগোল হয় নাই, কোনো গন্ডগোলি শব্দ ব্যবহার করেছে, কোনো গন্ডগোলই তো হয় নাই। ভোট যে গেছে চুপচাপ গেছে, ভোট দিয়ে আসছে, কোনো গন্ডগোল তো হয় নাই। আইনি ব্যাখ্যা তো দিবে। আমি শুনেন, গন্ডগোল তো হয় নাই, গন্ডগোল তো ওই যে নির্বাচন কমিশন বলছে যে তারা কিছু ডাকাত, এদেরকে ডাকাতি বলবো, ডাকাত ঢুকেছে। শোনেন, আর একটা কথা শোনেন, আমাদের বগুড়ায় একটা বড় ডাকাত ছিল, নাম কাবেজ ডাকাত, নাম করা ডাকাত ছিল। তো আমরা আমাদের বাপদাদার কাছে গল্প শুনেছি। তো কাবেজ ডাকাত ডাকাতি করতে গেলে কোনো গন্ডগোল করা লাগতো না, এমনি দিয়ে দিত। ওই যা আমার অনেকদিন যায়, সে বাড়ির বাইরেই বলতো, মালিককে ডাকে যে ভাই আমি খুব ক্লান্ত আজকে, আমার শরীরটা ভালো নেই, হ্যাঁ, তা আমি তোর বাড়ির মধ্যে ঢুকতে চাই না, তোর মা বোনের গায়েও হাত দিতে চাই না, যা আছে তুই এখানে দিয়ে যা, বাড়ির বাইরে আমি আছি এখানে। মানুষ নিয়ে যা দিয়ে দিত, তাহলে ওইটা ডাকাতি নয়? ডাকাতি। কিন্তু বিষয়টা হলো যে এই যে ঘটনাগুলো, এটা একটা চাপ দিয়ে, যেটা মোশাররফ ভাই বলেছে যে এখানে যারা প্রিজাইডিং অফিসার ছিল, এরা তো কেউ সরকারি কর্মকর্তা অথবা কোনো স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক, এদেরকে চাপ দিলে এটা করা সম্ভব। আমি যেটি একটু ব্যারিস্টার সাহেব বলছিলেন, আইনি ব্যাখ্যাটা একটু শুনি, এই পার্টে বেশি সময় নেই, আবার বিরতির সময় ঠিক আইনিও না, সেটা হলো যে এক ধরনের যে এই শিক্ষকরাই সবামূলেই নির্বাচনী দায়িত্ব পালন করেন, এটা যে আজকে নতুন করছেন তা না। তো সুতরাং হঠাৎ করে এই লোকগুলো 30 বছর ধরে যারা চাকরি করছে, হঠাৎ করে তারা পরিবর্তন হয়ে যায়নি, তাদের রোল, তাদের দিয়েই কিন্তু আপনার ইলেকশনটা তুলে আনতে হয়, আমরা যেটাকে বলি তুলে আনতে হয়, এই আনসার, এই পুলিশ, এদেরকে দিয়ে। তো যেটি হচ্ছে যে তদন্তের ব্যাপারটা কি, ধরেন আমার সামনেও যদি কোনো একটা অঘটন ঘটে, খুন হয়, এটা আমি কোর্টে নেই কেন সাক্ষ্য প্রমাণ দিতে হয় কনফার্ম করার জন্য? আপনি তো আপনার চোখের সামনে দেখেছেন, কিন্তু তাকে আপনি ফাঁসি দিতে পারবেন না, সাক্ষ্য দিতে হবে, আত্মপক্ষ, এগুলো আছে। কিন্তু এখানে আমি যেটা বলছি যে একটা তদন্ত প্রক্রিয়া চলমান হয়েছে, এই তাদের প্রত্যেককে এই তদন্ত কমিটির জিজ্ঞেস করবার সুযোগ আছে, নিশ্চয়ই সেটি করবেন যে আপনারা সুমোটো কেন এটা করেছেন, তারা জবাব দিবেন, অথবা ইনাদের কথার প্রেক্ষিতে। সাহেব, আমি আপনার কথা নিশ্চিতভাবে আপনি ক্লিয়ার করে আপনি বলতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্নটি হচ্ছে এইটি যে যেখানে সর্বস্ত সংস্থা নির্বাচনটি সিসি ক্যামেরার মতন ক্যামেরায় দেখে 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 তারা নির্বাচনটা বন্ধ করলো, আর 24 ঘন্টা যায় নাই, 2-3 ঘন্টার মধ্যেই তারা এই রিপোর্ট সমস্যারে এক যোগে দিয়ে দিল। শুনেন, আমি তো আপনাকে এটাই বারবার বলছি, তাদের ভূমিকা, তাদের তদন্ত এই কারণেই হবে, এবং আপনাকে আমি না তদন্তটা এই কারণেই তো হতে হবে, তদন্ত হোক, আপনি কেন বলছেন কি হবে সেটি বিষয় না, দেখেছেন তো, না তদন্তটা হতে হবে, না কারণ যদি এখানে মিসকন্ডাক্ট হয়, না আপনি জিনিস ভুল করছেন। আচ্ছা, একটু ভুল করছেন, আমি তাকে একটু বলি, না আপনি তো আমাকে বলছেন এই সারাক্ষণ, শুনেন, যদি মিসকন্ডাক্ট হয় এটা কিন্তু বেশি, আরে সেটা অন্য জিনিস। আপনারা যদি বলেন এখানে আপনারা মিসকন্ডাক্ট করেছেন কিনা, না সেই প্রশ্ন তো জরুরি প্রশ্ন। এবং আপনি তো বললেন না ভবিষ্যতে নির্বাচনে কি হবে যদি মিসকন্ডাক্ট হয়ে থাকে, ইফ ইট ইজ নট অ্যাড্রেসড, তাহলে তো এটা ওপেন থেকে যাবে। না আমি আপনাকে বলি, আমি যতটুকু একটা টিভি চ্যানেলে দেখেছিলাম, একজন প্রিজাইডিং অফিসারকে ওখানে সরাসরি তারা সংযুক্ত করেছে। সেখানে সবচেয়ে মজার একটি ঘটনা ঘটেছে, এবং সকল যারা আলোচক ছিলেন তাকে তারা প্রশ্ন করেছেন, আপনার যত কয়টা রিপোর্ট দেওয়া হয়েছে কার বরাবর দেওয়া হয়েছে সেটা কিন্তু লেখা নাই।
দেখা যাচ্ছে এই সেন্টারে সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে দিয়েছে। এখানে কার বরাবর দেওয়া হয়েছে সেটাও লেখা নাই, এবং ওখানে ওই টিভি শ্রোতা এটা নিয়ে তো প্রশ্ন করা যেতে পারে, এই যে পদ্ধতি যেটা সেলফ অ্যাসেসমেন্ট, একই জায়গা থেকে কোন এটা নিয়ে আপনি একটা কথা কাগজ তৈরি করা হয়েছে, শুধু তারা সিগনেচার করে। জি, ব্যারিস্টার প্রশান্ত। আপনি যেটা শুরুতেই বলছেন যে কেন একই ফর্মে লিখেছে, একইভাবে লিখেছে, এইগুলো ওই যে বললাম একটু আগে, আমি বললাম যে সেলফ অ্যাসেসমেন্ট হতে পারে, এগুলো নিয়ে কোয়ালিটি নিয়ে প্রশ্ন হতে পারে যে আপনি কাউকে অ্যাড্রেস করেননি কেন, বা আপনি যেটি বললেন। কিন্তু একজন নির্বাচনী কর্মকর্তা তার সেলফ অ্যাসেসমেন্ট লিখতে পারবেন না, সেটি সঠিক নয়। 2 নম্বর হলো, তাকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকে যে আপনি লেখেন, সেটা উনি যদি নিজে লিখে থাকেন, এবং এই যে তদন্ত কমিটি তাকে জিজ্ঞেস করতে পারে এবং সেটা করবে। কিন্তু আমার যেটা ঘোরতর আপত্তি সেটা হলো, দ্বিমত পোষণ করছে যেটা সিরিয়াসলি, যে আপনি সাক্ষ্য প্রমাণ ছাড়াই উনি বলে দিলেন যে তদন্তের আর কোনো সুযোগ নেই। তদন্তের সুযোগ আছে বলেই তো ইসি তদন্ত কমিটি করেছে, এবং এই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর দেখতে হবে এখানে কারো কোনো মিসকন্ডাক্ট ছিল কিনা, এবং নির্বাচন কমিশন প্রদত্ত আদেশ নির্দেশের সুস্পষ্ট ব্যত্যয় কেউ ঘটিয়েছে কিনা, কিংবা দায়িত্ব পালনে কেউ কোনো ইচ্ছাকৃত অনীহা প্রকাশ করেছে কিনা। সিসি ক্যামেরা কিন্তু বলে না যে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছে। আমি যেটি বলছিলাম যে সিসি ক্যামেরায় নির্বাচন কমিশনার মহোদয় যা যা দেখলেন, মহোদয়রা যা যা দেখলেন, সেগুলা ঘটনা ঘটেছে কি না, বৃষ্টি হওয়ার মতন ঘটেছে কি না, সেটা আবার প্রমাণ করতে হবে। এক্সাজারেট হচ্ছে কেন হচ্ছে আমি বলি। আমরা এখন দেখলাম, ধরেন সিসি ক্যামেরায় দেখলাম, কিন্তু এই যে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত ওখানে ছিলেন তাদের কাছে তো এগুলো নিয়ে ওনারা প্রশ্ন করবে নাই যে আমি এটা কেন দেখলাম, না না আমি কেন দেখবে, আপনি প্রশ্ন করবে, তারা তো প্রশ্ন করার আগে সব এক ভাষায় একই রকম করে। একদমই ভুল করছেন, না না একদমই ভুল করছেন। মানে কোনটা ভুল করছি, কোনটা একটু আগে যে বললেন যে কিভাবে প্রশ্ন করবে, এই প্রশ্ন করার সুযোগ তো এখনো আছে এবং সেটি হচ্ছে, সেটি আইনত আছে। না না আইনত না, আপনার প্রায়োগিকভাবেও আছে। আপনি তাকে জিজ্ঞেস করবে যে এত নম্বর বুথ, ওই দিন এতটাই, এই যে সিসি ক্যামেরার ফুটেজ, আমি 3টা লোককে একই মার্কা প্রতীকে কেন দেখেছি, হি উইল অ্যানসার দ্যাট। এটা তো হচ্ছে, কিন্তু তার আগে যে চিঠি আপনি যে লিখে দিয়ে দিয়েছেন যে কোনো গন্ডগোল হয় নাই, না গন্ডগোলের ডেফিনিশন তো ভিন্ন। আপনারা কেউ মারে নাই, কেউ গুলি করে নাই, কেউ ধাক্কা ধাক্কি, সেটা ভিন্ন। কিন্তু ইসি বলছে অন্য কথা, বলেছে একই প্রতীকে শাড়ি, একই ধরনের শাড়ি, একই ধরনের গেঞ্জি আমি দেখলাম কেন। এটা কিন্তু একটা মূল পয়েন্ট, ইসি সাহেব এটা বলেছেন। একটু শুনে এবং উনি জবাব দিবেন কিভাবে একই ধরনের 2টা লোক গেল। না এটা শুনেন, আমরা যেই পয়েন্টে কথা বলছিলাম যে নির্বাচনটি নানা অব্যবস্থাপনা মানে প্রত্যক্ষ করে নির্বাচনটি বন্ধ করা হলো, কিন্তু ওই নির্বাচন ওই কেন্দ্রেই যিনি কর্মকর্তা, সহকারী কর্মকর্তা যারাই ওখানে ছিল, তারাই আবার এরকম 41 জন লিখিত দিলেন যে না এখানে কোনো কিছু হয়নি। না প্রশ্ন এটা নিশ্চয়ই তারা একটা চাপে পড়ে করেছে আর কি তাদের। আর একটা জিনিস যে এখানে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, সরি নির্বাচনী দায়িত্বে ছিলেন, তারা তাদেরকে সিলেকশন করেছে কে, এটা একটা দেখার বিষয় আছে। এই সিলেকশনের ব্যাপারটাও কিন্তু যে মাইন্ডেড লোকগুলোকে এখানে সিলেকশন দেওয়া হয়, যে তারা এই নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করতে পারবে। তো এই মাইন্ডেড লোকেরা আপনার এটা লিখিত দিতেই পারে। তার কারণ হলো যে এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, তারা সেখানে কোনো কিছু বলছে না, এবং সেইভাবেই নির্বাচনটা ওইভাবে হয়ে গেলে তারা কিছু বলতেও না। যদি সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন না দেখতো বিষয়টা, তাহলে তারা এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতেও না, তারা ওই রেজাল্ট দিয়ে দিত আর কি। তো অতএব হলো যে এটা এনারা যেটাই করতেছে সেটাই আর একটা করে ভুল করছেন আর কি। আচ্ছা, মানে জনাব ওমর, আমি যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই কথা, যেটি এবিএম মোশাররফ হোসেন বলছিলেন যে ইতিপূর্বে আপনিও বলেছিলেন যে যত উপনির্বাচন হয়েছে বা মানে যা হয়েছে তাদের তো এরকম অনিয়ম অব্যবস্থা হয়েছে, কিন্তু সেসব সময় কিন্তু এরকম পদক্ষেপ আসে নাই। এখন কেন গভর্নমেন্ট নির্বাচন কমিশন এই পদক্ষেপটা গ্রহণ করলো, এর কারণ এটা নির্বাচন কমিশন আমার মনে হয় যে তারা একটা আস্থাভাজন হতে চাচ্ছে বিরোধী দলের কাছে, যে এখানে অনেক বিরোধী দল আছে তারা নির্বাচনে যেতে চায় না, যারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে,
যে এই সরকারের সময়। কিন্তু আমি যদি বলি যে না, এই নতুন নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের যে তৎপরতা, যারা এখানে এসছেন তাদের তৎপরতা এবং তাদের বিচক্ষণতাই আসলে এটি হয়েছে। না না, আপনি বলতে পারেন, কিন্তু বিষয়টা হলো যে এখানে দুটোই আছে আলোচনা। তারা তাদের আস্থা, মানুষের বিরোধী দলের আস্থাভাজন হওয়ার জন্য করছে, এটাও আলোচনায় আছে। আবার আপনি যেটা বলছেন যে হ্যাঁ, তারা তাদের বিবেক চিন্তা ভাবনার থেকে একটা সঠিক নির্বাচন করার জন্য এটা করেছে, এটা হতে পারে, কিন্তু এটা কখনো হবে না। আমি যেটা বলি, আমাদের যেটা চিন্তা ভাবনা থেকে আমরা এটা বলেই আসছি যে এটা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনে যে বিভাগগুলো সাহায্য করছে নির্বাচনের নিরাপত্তা রক্ষার জন্য, পুলিশ, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, এই মন্ত্রণালয়গুলো এই নির্বাচন কমিশনের আন্ডারে যেতে হবে। তারা হলো ভয় করছে না, তো পুলিশ ভয় করছে না, নির্বাচন কমিশন তাদেরকে তো কোনো এই শর্ট টাইমের মধ্যে কোনো পানিশমেন্ট দিতে পারছে না। যে এত বড় মানে কাজগুলো হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে, সেখানে কোনো একটা মানুষ তারা কোনো অবজেকশন দিচ্ছে না, সেখান থেকে কোনো অবজেকশন আসেনি। এটা দারুণ একটা বিষয় যে নির্বাচন কমিশন সরাসরি দেখার পরে তারা এটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু ভোট সেন্টার থেকে বা ওই জেলার থেকে বা এরকম যে পুলিশ এটা বন্ধ করার চেষ্টা করেছে, পুলিশ এটা বন্ধ করার চেষ্টা করেছে, যে মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, তারা কেউ কোনো রকমই পদক্ষেপ গ্রহণ করে নাই। তার মানে কি, তারা সবাই চাচ্ছিল যে এই নির্বাচনটা এইভাবে হয়ে যাক, কিন্তু শোনেন, এখানে আজকে আমি আপনাকে আরেকটা কথা বলি। যেমন জেলা পরিষদের নির্বাচন হয়েছে, জেলা পরিষদের নির্বাচনে আমি আমার বগুড়ার খবরটা যেটা জানি সেটা হলো যে ভোটার ছাড়া বুথে কেউ ঢুকতে পারেনি, অ্যাডমিনিস্ট্রেশন তাই তো করা ছিল, কেউ ঢুকতে পারেনি। কিন্তু আমি আজকে যেটা মানে যেটা আলোচনা হচ্ছে আর কি ইভিএম এর, যে এবং এটা নিয়ে গন্ডগোলও হচ্ছে, যে আপনি ভোটটা দিয়ে আসলেন, ভোটটা দেওয়ার পরে আপনি কাকে কাকে ভোট দিলেন সেইটা ভ্যানিশ হইতে অনেক সময় লাগে। এর মধ্যে আরেকজন ভোটার ঢুকে যায়, দেখছে যে আপনি কাকে কাকে ভোট দিয়ে আসলেন। এবং এটা নিয়ে আজকে ওই ভোটের শেষে অনেক বাকবিতণ্ডা হয়েছে, যে তুই কারে ভোট দিয়েছিস, আমি দেখছি, হ্যাঁ তোর পরে তো আমি ঢুকছি, আমি দেখছি তুই এখানে কারে ভোট দিয়েছিস। তো এই জিনিসগুলো, এই ছিদ্রগুলো বন্ধ করার দরকার। যে আমি ভোট দিয়ে আসবো, দিয়ে আসার পরে ওটা ভ্যানিশ হতে যে সময় লাগে, আরেকজন ভোটার যে দেখলো যে আমি কি ভোট দিলাম, তা গোপনীয়তা রক্ষা থাকলো না। এবিএম মোশাররফ হোসেন, এখানে আমি এই যে আলোচনা, আমি যে জিনিসটা বললাম যে ভোটে আপনার এখন আমি কিন্তু এখানে মৌলিক আলোচনাগুলো, যে সংকটটা যেটায় আপনি দেখেন নির্বাচন কমিশনে কিন্তু কয়েকটা পক্ষ আছে। একটা নির্বাচন একটু শেষের দিকে একটা শর্ট করি, একটা হলো নির্বাচন কমিশন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, আর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তিন পক্ষ যদি আপনার সমান ভূমিকা না পালন করে তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সম্ভব না। এর মধ্যে নির্বাচন কমিশন চালক শক্তি, কিন্তু যারা নির্বাচনের দায়িত্ব পালন করে তারা তাদের অধীনে নাই, তারা সরকারের আজ্ঞাবহ। কারণটা কি আমি বলি, এই যে 51টার সেন্টারে গন্ডগোল হয়েছে, আমি টিভি নিউজে দেখেছি, ওখানের যিনি জেলা প্রশাসক উনি প্রকাশ্যে সাক্ষাৎকারে বলেছে যে আমার এখানে কোনো গন্ডগোল হয়, কোনো নির্বাচন বাতিল করার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি। তাদের প্রার্থী মানে জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন, উনি সাক্ষাৎকারে বলেছে যে আমার সমর্থকদের বাড়ি বাড়িতে আওয়ামী লীগ এবং পুলিশ গিয়ে হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তাইলে ওখানে যিনি এসপি মহোদয় ছিল, তারা কি একজন কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে? অর্থাৎ এই যে নগ্ন দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে আওয়ামী লীগীকরণ করা হয়েছে, এই অবস্থায় থেকে কোন নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন কখনই করা সম্ভব। এটা একটা আইরনি কেন বলি, যে
আপনি লক্ষ্য করবেন ইলেকশনের সময় বিএনপি এটা 2018 তো দাবি করেছিল এই সময় আমাদের কাউকে অ্যারেস্ট করা যাবে না। শোনেন, নির্বাচন সময়কালীন আগে পরে তফসিলের আগে পরে এই 2 থেকে 3 মাস দেশে কি অপরাধ বন্ধ থাকে? দেশে কি গ্রেফতারি পরোয়ানা তামিল করা যাবে না? দেশে কি ফৌজদারি বিচার ব্যবস্থা করা যাবে না? পুরনো মামলাগুলো সব পুরনো মামলায় কি কেন পুরনো মামলায় কি গ্রেফতার করা যায় না? নিশ্চয়ই আইনি তো অবশ্যই যাবে। বিএনপি আমি একটু কিছু পত্রিকায় আমি সময় পাচ্ছি না বলে আপনি আমাকে করছেন না, 2 দিনে 8,000 গ্রেফতার করেছে ঢাকা শহরে 2006 সালের জুন মাসে, 2 দিনে 8,000। শোনেন, বিষয় হচ্ছে নির্বাচন আর ফৌজদারি বিষয়ে ইমপ্লিমেন্ট করা তামিল করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিএনপি যদি রাজনৈতিক কারণে ওই দিন তাকে কোনো নির্বাচন সংক্রান্ত কোনো মামলায় দেয়, জাতীয় পার্টির আমরা তো ইলেকশন করি নাই, দেয়, তাহলে ওনারা সব সময় বলবে যে ওই সময় অ্যারেস্ট করা যাবে না, গ্রেফতার করা যাবে না, আপনার হুকুম তামিল করা যাবে না, আপনার না করাই তো সমান, ওখানে তো করলেও কি না করলেও কি। তো আপনি শোনেন, তো একটা বিষয় হচ্ছে এই শুরুর আলোচনায় আসে, আমরা চাই, আমি শুরুতেই বলেছি 5 বছর পর পর নির্বাচনটি কিভাবে হবে এই বিষয়ে চিরস্থায়ী সমাধান সম্ভব, টেকনোলজিক্যাল সমাধান সম্ভব, রাজনৈতিক সমাধান সম্ভব, প্রশাসনিক সমাধানও সম্ভব, যদি ওই যে উনি বললেন এখানে যদি সব অ্যাক্টরসরা ফাংশন করে। খেয়াল রাখবেন 300 আসনে 700 দিলে কিন্তু ফাংশন হয় না, ফাংশনটা করবে কি এই ইলেকশনটাকে কিন্তু ফার্স করা যাবে না। আমরা তো সুতরাং সকলকে একই রকম ভূমিকা দেখেছিলাম, এক্সেপ্ট দেন গাইবান্ধা। না, আমি গাইবান্ধার কথা বলছি না, আমি বলছি অ্যাক্টরস গুলোকে, আমি ওভারঅল ইলেকশনের কথা বলছি। সো লেট আস সিট, বটম লাইন হচ্ছে লেটস এনগেজ ইন ডায়ালগ, লেটস এনগেজ। ফখরুল সাহেব বলেছেন ওদিন যে কোনো নির্বাচন আমাদের লক্ষ্য না, সরকার পতনের লক্ষ্য। তাহলে কার সাথে কে ডায়ালগ করবে? সরকার পতনের জন্য আপনি ডায়ালগ করতে যাবেন সরকারের সাথে? জি, আর ওই ইলেকশনের জন্য ডায়ালগে আসেন। জি, জানুল ইসলাম, আপনি শেষে একদম শেষ কথা বলে দেন। আমার কথা যেটা হলো যে আপনি যে সব পক্ষ কাজ কেন করবে, আর কাজ করাইতে হবে, কাজ করানোর জন্য যে সিস্টেমটা দরকার সেই আমি যদি মনে করি যে আমার এসপি ছাড়া আমাকে কেউ পানিশমেন্ট দিতে পারবে না, অতএব আমার এসপি কোনটাতে খুশি থাকলো আমি সেটা করব না। প্রশ্ন হচ্ছে যেখানে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করে দিল, যেখানে বুথের ভিতরে 10 জন 12 জন করে আনঅথরাইজড পিপল ঢুকছে, ভোট দিচ্ছে, তারপরও ওই জেলার ডিসি এসপি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কোনো অনিয়ম অব্যবস্থা হয়নি। আমি তো এটা আপনি দূর করবেন কিভাবে? না, এইটাই তো আমি এই পয়েন্টে যাচ্ছি। সেটা হলো যে এই যে ডিসি যে কথাটা বলছে, সে মনে একটা সাহস নেই, বলছে যে আমি এই কথা বলার পরও আমার কোনো সমস্যা হবে না, আরো ভালো কিছু হবে, আরো ভালো কিছু হবে, হতে পারে, বা প্রমোশন হবে, এরকম হয়তো চিন্তা ভাবনা তাদের আছে। কিন্তু যখনই আপনার হলো যে যদি নির্বাচন কমিশনের কাছে এই ধরনের ক্ষমতা থাকে, তাদের কাছে যদি এই ক্ষমতা হস্তান্তর করা হয়, এই মিনিস্ট্রিগুলোর দায়িত্ব যদি নির্বাচনকালীন সময় তাদের হাতে দেওয়া হয়, তখন কিন্তু দেখা যাবে তারা এই ধরনের বক্তব্য আর কখনো দিবে না। আপনি দেখেন সার্ভিস বুক, যেমন একজন ডিসি, আমার জানা আছে যে একজন ডিসি, বগুড়ার একজন ডিসি, উনি হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন, হার্ট অ্যাটাক করছিলেন, পরে চিকিৎসা করে আসার পরে ভালো হয়েছে। তো ওনাকে ওই স্টেশন ক্লাবে যেতে দেয় না ওনারাই, কিন্তু ওনার তাস খেলার অভ্যাস ছিল। তা এখন উনি তাস খেলবে, তা এডিসিরা এসে ওনার সঙ্গে তাস খেলতো। একজন এডিসির সঙ্গে আমার আলাপ হলো, তা আমারে কয় যে ওমর ভাই, আমি তো ভাই অল্প পয়সা বেতন পাই, এখন রেগুলার এই যে তাস খেলতে যে আমার অনেকগুলো টাকা হাতে খেলেন কেন? বলেন কি আমার সার্ভিস বুক খারাপ করে দিবে? রাইট। আমার মনে হয় এই সার্ভিস বুকের সমস্যা ইলেকশনের সময়ও থাকবে, বিএনপির সময়ও ছিল, বিএনপির সময়, জাতীয় পার্টির সময়ও ছিল না, কোন সময় ছিল সব সময় আমরা দেখব, কিন্তু কম বেশি আছে। আমরা একটা নতুন করে একটা ভালো ব্যবস্থা আমরা যাব কিনা এবং যেতে হবে, সেই ব্যবস্থাপনাটা যেতে হবে। তুলনা করে রাইট, যে আপনি অপরাধ, আমি আজকে অপরাধ করছি, আপনি তো করেছেন আগে, অতীত রেফারেন্স আমরা না আনি, আমার মনে হয় একদমই সময় নাই, দিলেন না, এটা আর সময় নেই। সবচেয়ে বড় আওয়ামী লীগের এই আমলের যে দৃষ্টান্তটা আওয়ামী লীগ স্থাপন করেছে, কেউ যদি অপরাধ করে তার শাস্তি হবে। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের রিনাউন, এখানে একজন চিফ হুইপ আছে, একজন ব্যারিস্টার আছে,
মিস্টার রহিম অপকর্ম করেছে, সুতরাং তার চাকরিচ্যুত হতে পারে, তার শাস্তি হতে পারে, কিন্তু আওয়ামী লীগের আমলে দেখবেন রিটায়ার্ড হওয়ার পরও তাকে পুরস্কৃত করা হয়। তাহলে কেন আজকে সময় নেই, জনাব নুরুল ইসলাম ওমর, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।